স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। বিষয়টি আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কিভাবে ঘটলো এমন ঘটনা এবং কি বলছে রাষ্ট্রপক্ষ, জানাবেন। করি সবশেষ যখন এই ধার্য তালিকায় ছিল হাইকোর্টে এই বিষয়ে, তখন কিন্তু সাগর রুনির যেই আইনজীবী, সেই আইনজীবী শিশির মনির, তিনি কিন্তু জানিয়েছেন তারা বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছিলেন এবং কারা কারা কিভাবে এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে এবং কাদের নির্দেশ ছিল সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু আজকের এই পরবর্তী যে ধার্য তারিখে ফাতেমা নজিবের কোর্টে যখন এই বিষয়টি আসলো, তখন রাষ্ট্রপক্ষ থেকে জানানো হলো যে 5 আগস্ট পরবর্তী সময় ডিবির আর্কাইভে থাকা সাগর রুনির যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পুড়ে গেছে এবং সেই বেশ কিছু নথি পুড়ে যাওয়ার প্রেক্ষিতে এই মামলার তদন্তের জন্য পিবিআইকে আরও 6 মাস সময় কিন্তু দিয়েছে আদালত। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, 2013 পরবর্তী সময় কিন্তু বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে কিন্তু বিচারিক আদালতে 119 বারের মতো তদন্ত কার্যক্রমের জন্য সময় পেছানো হয়েছে। হাইকোর্টেও কিন্তু 3য় দফার সময় কার্যক্রম পেছানো হলো। অতএব এই মামলাটি যে ধীর গতি এবং সেই ধীর গতি কিন্তু একটি মামলার বিচারিক ইতিহাসে একটি নতুন নজির স্থাপন করতে যাচ্ছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে সেই বিষয়ে আসলে কেন সেই নথিগুলো পুড়ে গেল সেই সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু এখনও দেওয়া হয়নি। হয়তো গণমাধ্যম কর্মীরা জানতে চাইবে এবং সেই ধারাবাহিকতায় আমরাও আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে পারবো আসলে নথি পড়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণগুলো কি ছিল। তবে এই বিষয়ে কিন্তু আসলে আসামি পক্ষ থেকে কিন্তু বাদী পক্ষ থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তারা বলেছেন যে এই মামলাকে পিছিয়ে দেওয়ার জন্য, এই মামলার বিচারিক কার্যক্রমকে থমকে দেওয়ার জন্যই কিন্তু আসলে এই নথি পোড়ানোর বিষয়টি হয়েছে এবং যারা জড়িত ছিল তাদেরকে বাঁচিয়ে দেওয়ার একটি চেষ্টাও চলছে এই নথি পোড়ানোর মধ্য দিয়ে। সব ছিল এই মামলার পরিস্থিতি। পরবর্তীতে সামনে কোনো তথ্য জানতে পারলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেব। কৌরি। ধন্যবাদ মনির আপনাকে। মানবতা বিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি 6 মে পর্যন্ত মুলতবি করেছে আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। মুক্তিতে দেরি হওয়ায় হতাশ নয় জামায়াত, তবে বিস্ময় প্রকাশ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 2020 সালের 19 জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। রিভিউ আবেদনে 14টি যুক্তি দেখিয়ে তার খালাস চাওয়া হয়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির 3য় দফায় বৈঠক চলছে। বেলা 11টার পর জাতীয় সংসদ ভবনের এলটি হলের সম্মেলন কক্ষে শুরু হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে। বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 15টি দলের সাথে প্রাথমিক আলোচনা শেষ হয়েছে। পরে রাজনৈতিক দলগুলোর সাথে মে মাসের মাঝামাঝিতে শুরু হবে 2য় দফার বৈঠক। সালাউদ্দিন আহমেদ জানান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও দুদক নিয়ে আজ আলোচনা হবে। তিনি আরও বলেন, বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম যাতে অসাংবিধানিক বা আইনানুগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 3য় দফার বৈঠকে কি বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি, জানাবেন। গৌরী, ধন্যবাদ আপনাকে। শুরুতে জানিয়ে রাখি, ঠিক 11:15টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের একটি বৈঠক শুরু হয়েছে। আজকে আপনি জানেন 3য় দফায় যে বৈঠকটি চলছে, এর আগে 2 দফা বৈঠক সম্পন্ন করেছে বিএনপি। তো আজকের যেটি মূল বিষয় থাকছে শুরুতে, সেটি হচ্ছে যে সংবিধানে যে বিচারের বিষয়গুলো রয়েছে, মানে সাংবিধানিক যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে তার মধ্যে 20টি পয়েন্ট আছে। সেই 20টি পয়েন্ট নিয়ে আলোচনা শুরু হবে। এর পরবর্তীতে বিচার বিভাগ এর নিজস্ব যে সেগমেন্টটি রয়েছে সেটি নিয়ে বিশদ আলোচনা হবে। তারপরে জনপ্রশাসন এবং নির্বাচন ব্যবস্থা এবং সবশেষ যে আলোচনাটি হবে সেটি হচ্ছে দুদক সংস্কার নিয়ে। তো আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে একটি স্প্রেডশিটে তাদের মতামত চেয়ে বা সংস্কার প্রস্তাবগুলো বা সংস্কার সুপারিশগুলো জানায়। তো সেই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৈঠক শুরুর আগে বলেছেন যে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের আলোচনার মধ্যেই প্রাথমিক যে আলোচনা জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপি সেটি শেষ করতে চায় দলটি। এবং স্প্রেডশিট নিয়ে বলেছেন যে স্প্রেডশিট নিয়ে বিএনপির একটি আপত্তি রয়েছে। স্প্রেডশিটের
বিষয়গুলো তারা আলোচনায় যাচ্ছেন না, কিন্তু তাদের যে মতামতগুলো রয়েছে এই সংস্কার সুপারিশ নিয়ে সেটির যে বিশদ একটি আলোচনা সেইটি তারা করছেন। এবং কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিএনপি যথেষ্ট সহযোগিতা করছে সংস্কার নিয়ে এবং বিএনপির সাথেই সর্বাধিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সর্বমোট 15টি রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সম্পন্ন হয়েছে। প্রাথমিক যে পর্যায়ে ছিল মে মাসের মাঝামাঝি শুরু হবে দ্বিতীয় দফায়, কারণ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত রয়েছে। সেই মতামত নিয়ে সংস্কার যে কমিশনগুলো রয়েছে তাদের সাথে আবার আলোচনা করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। তার পরবর্তীতে দ্বিতীয় দফায় আলোচনার পরে তার একটি ফাইনাল ইয়েতে যে তৈরি হবে জাতীয় সনদ। তো এই আজকের যে বিষয়গুলো রয়েছে আপনি জানেন। তো এই আলোচনার পরবর্তীতে দুপুর 1টায় অফিসিয়ালি আমাদেরকে ব্রিফ করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তখন আপনাকে বিস্তারিত জানাতে পারবো। গৌরী, ধন্যবাদ রোজ আপনাকে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে পৌঁছে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাত 9:40 দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। দোহায় আটনা সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকের কথা রয়েছে ডক্টর ইউনূসের। রোহিঙ্গা ইস্যু নিয়ে সেমিনারেও অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উপাচার্যকে অপসারণের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। রাতভর তারা ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান করেন। তাদের পাশে সেন্টারের সামনে কুয়েটের একটি অ্যাম্বুলেন্স রাখা আছে। অনশনকারী শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে অপসারণ না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের দাবি, শিক্ষার্থীদের ওপর ছাত্র দলের হামলা হলেও কুয়েট প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী সহ 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। আমরা পুরো কুয়েটের জন্য দাঁড়াইছি, কুয়েটের ছাত্র শিক্ষক সবার জন্য দাঁড়াইছি। এই যে একটা বিশ্রী পলিটিক্যাল কালচার, এই যে একটা দলীয়করণ সব জায়গায়, এই সব জায়গায় আমরা ভেঙে দিতে চাই। আমরা সবকিছু সফল হইব যদি এক দফা বাস্তবায়ন হয়। আমরা বলতে চাই ইন্টারিমের কাছে, সমগ্র দেশবাসীর কাছে যে আমরা এখানে বসছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন 9 শিক্ষার্থী। সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চলছে অনশন। এদিন মানববন্ধনও করেন তারা। এর আগেও ধারাবাহিক আন্দোলন ও ক্লাস পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। বর্তমান প্রশাসন আশ্বাস দিয়েছিল মার্চের মধ্যে মূল ক্যাম্পাসে ফিরবে চারুকলা, তবে তা না হওয়ায় দাবি আদায়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। অনশন চলাকালীন এখনও প্রশাসনের কেউ যোগাযোগ করেনি বলেও জানান তারা। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও বেসরকারি সংস্থার প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে চীন ও হংকংয়ের 6 কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন ওই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে ঘৃণ্য পদক্ষেপ বলে উল্লেখ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুন্ডো জিয়াকুন বলেছেন, হংকং ইস্যুতে মার্কিন প্রশাসনের নেওয়া যে কোনো ভুল পদক্ষেপের শক্ত জবাব দেবে বেইজিং। বলেন, যুক্তরাষ্ট্র হংকং বিষয়ে গুরুতর হস্তক্ষেপ ও আন্তর্জাতিক আইনের নীতি লঙ্ঘন করেছে। আন্তর্জাতিক দমন-পীড়ন এবং হংকংয়ের স্বায়ত্তশাসনকে আরও হুমকিতে ফেলার অভিযোগ তুলে গেল মার্চে 6 চীনা ও হংকং কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।